করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কৃষি খাত চাঙ্গা করতে সরকারের দেয়া প্রণোদনা তহবিলের মাত্র অর্ধেক বিতরণ করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। কৃষি খাতে প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ নিয়ে নভেম্বর ভিত্তিক এক পর্যবেক্ষণে এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। বলছে প্রকৃত ভুক্তভোগী খুঁজে ঋণের অর্থ দিতে গিয়েই বিতরণের ধীরগতি। আরও দেখুন কাবেরী মৈত্রর প্রতিবেদনে। করোনায় আয় বন্ধ, চড়া সুদে ঋণ নিয়ে জমিতে শস্য বুনেছিলেন এই কৃষক। ফসল গোলায় উঠলেও তা এখন বিক্রি হচ্ছে না। বীজ কিনে দাম দিয়া, সার দাম, আল দাম, তারপরে মনে করেন যে সব কিছু দাম দিয়ে আমরা কইরা যে সময় আমাকে শাক বড় ওই জায়গা পরে বাজার মন্দা বিকে না। করোনা সংক্রমণ বেড়ে যাবার পর গেল মার্চ থেকে একই অবস্থা দেশের বেশিরভাগ কৃষকের। অথচ করোনাকালে দেশে খাদ্য সংকট মোকাবেলা করে কৃষি খাত চাঙ্গা রাখতে 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। ব্যাংক ঋণের সুদ হারও কমিয়ে 4% নামিয়ে আনা হয়। তবে কম সুদে কৃষি খাতে ঋণ বিতরণে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না বেশিরভাগ ব্যাংক। ঋণ বিতরণের এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি পিছিয়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। আমাদের 1260 কোটি টাকা বিতরণ করা হয়ে গেছে ইতিমধ্যে। এখানে প্রায় আপনার 2.5 লক্ষ আমরা ঋণ গ্রহীতাকে অনবোর্ড করেছি। যেহেতু একটা প্যান্ডেমিককে সামনে নিয়েই প্রণোদনাগুলো ডিক্লেয়ার করেছে, সুতরাং এটি যত শীঘ্র বিতরণ করা যাবে ইকোনমি কিন্তু তত তাড়াতাড়ি আপনার রিবাউন্ড করবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রণোদনার অর্থ প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতেই ঋণ বিতরণে এই ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। আসলে যারা করোনায় আক্রান্ত হয়েছে, পাশাপাশি নতুন নতুন কাস্টমারকেও নিতে হবে। খালি যে করোনা আক্রান্ত হয়েছে তাই বলে তো তার তো নতুন লোকই পাবে না। এই সব কিছু বিবেচনা করেই কিন্তু ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন কৃষি খাতে ঋণ দিতে ব্যাংকগুলোর ইচ্ছার যথেষ্ট ঘাটতি রয়েছে, আর এ কারণে ঠিকমতো প্রণোদনার অর্থ বিতরণ হচ্ছে না। পোলট্রি খামার, তারপরে ডেইরি খামার, এগুলো উৎপাদনের বাইরে চলে গেছে। অনেকে বাজারজাতকরণের অসুবিধার কারণে অনেক কৃষি খামার, শস্য খামার এগুলো আমাদের উৎপাদনের বাইরে চলে গেছে এবং কৃষক একটা বড় রকমের আর্থিক সংকটের মধ্যে নিপতিত হয়েছে। এমন একটা পরিস্থিতিতে আমাদের উৎপাদন দারুণভাবে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তারা বলছেন লক্ষ্যমাত্রা পূরণ করতে এনজিওর সাথে সমন্বয় করে কম সুদে কৃষকের কাছে ঋণের অর্থ পৌঁছে দেয় এখন বড় চ্যালেঞ্জ। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা। কৃষি খাতে সরকারের প্রণোদনার বিতরণ নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কৃষি খাত বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। যে আপনি প্রতিবেদনটি দেখছিলেন, সেখানে আমরা দেখছিলাম যে প্রায় অর্ধেকও কিন্তু প্রণোদনা বিতরণ করা হয়নি, যেখানে 5,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করা হয়েছিল। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি ধীরগতি নাকি যথেষ্ট পরিমাণ মনোযোগের অভাব? আমি মানে শুনছিলাম এবং আপনি যেটা বলছিলেন, এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি যে আসলে প্রণোদনা প্রদানের কথাই যতখানি ঘোষণার মাধ্যমে বলা হয়, প্রণোদনা বিতরণের ক্ষেত্রে কিন্তু শত সিস্টেম আছে না দেওয়ার। অর্থাৎ দেওয়ার আকাঙ্ক্ষার কথা যত ব্যক্ত, না দেওয়ার সিস্টেম তত বেশি শক্ত, এবং যে কারণে আমরা দেখতে পাই যে আমাদের কৃষক ভাইদের কাছে প্রণোদনার অর্থ ঠিক মতো পৌঁছাচ্ছে না। এবং ব্যাংক কর্মকর্তাদের কতখানি আন্তরিকতা আছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলাই যায়। কারণ তাদের কাছে 5,000 টাকা প্রণোদনা দেওয়ার জন্য যে খরচ, 5 কোটি টাকা প্রণোদনা দেওয়ার খরচ কিন্তু একই। অতএব তারা চান ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক বা মাঝারি কৃষকের পরিবর্তে বড় বড় কৃষকদেরকে প্রণোদনা দিয়ে পার্সেন্টেজকে নির্ধারণ করতে, অর্থাৎ তারা দেখাতে চান যে অনেক কোটি টাকা তারা দিয়েছেন, কিন্তু ইনক্লুসিভ যে সিস্টেমটি সেটা কিন্তু হয় না এবং অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ কৃষক পায় না। আমি নিজে গত 2 দিনে, বিশেষ করে গতকাল এবং পরশুদিন, আমি পঞ্চগড় এবং বগুড়াতে অনেক উদ্যোক্তা কৃষকদের সাথে কথা বলেছি। আমি একটা নতুন জায়গা থেকে কথা বলেছি এবং সেখানে আমি বুঝেছি যে আসলে ব্যাংকের সাথে ওই ব্যাংকের ওই চমৎকার জানালা দিয়ে উকি মারারও সাহস পান না আমাদের কৃষকরা। আর ওই জানালা দিয়ে কিন্তু কেউ হাত বাড়িয়েও দেন না আমাদের কৃষকদের কাছে, যে কারণে কোনো ভরসা তৈরি হয় না, কোনো আন্তরিকতা তৈরি হয় না। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যে বলছে যে আসলে প্রকৃত কৃষকদের ঋণ দিতেই এই দেরি হচ্ছে। প্রকৃত কৃষকদের ঋণ দেয়া, তাহলে কি আপনি যাদের কথা বলছেন তারা কি প্রকৃত কৃষক নয়? প্রকৃত কৃষক নিশ্চয়ই তারা প্রকৃত কৃষক। প্রসঙ্গটা হচ্ছে যে আপনি যদি ইনক্লুসিভ, আপনি কি
পরিমাণ দিয়ে নির্ধারণ করতে চান নাকি সংখ্যা দিয়ে নির্ধারণ করতে চান? আপনি যদি 100 কোটি টাকা ঋণ দিতে চান, আপনি একদিনের মধ্যে 100 কোটি টাকা ঋণ দিতে পারেন একজন ব্যক্তিকে। আপনি সেটাও কিন্তু একটা পদ্ধতি, ঋণ প্রদানের পরিসংখ্যানিক হিসেবে আপনি বলতেই পারেন যে আমি 100 কোটি টাকা ঋণ দিয়েছি। কিন্তু আপনি যদি একজন কৃষককে 100 কোটি টাকা দেন, সেটি কি আসলে কৃষি ঋণ বা কৃষকের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগলো? আমি যদি 1000 কৃষককে 100 কোটি টাকা দিতাম বা 1 লক্ষ কৃষককে 100 কোটি টাকা দিতাম, তাহলে কিন্তু সেটা বলা হতো যে আমি একটা সংখ্যা বাচক জায়গায় আমি উত্তীর্ণ হয়েছি। আসল কথাটা হচ্ছে এখানে যে ক্ষুদ্র এবং মাঝারি কৃষক যার দরকার, প্রণোদনাটি যার প্রয়োজন, আপনি তাকে দিচ্ছেন কিনা। আপনি কৃষি ঋণ বিতরণ করতে পারেন, কোটি টাকা বিতরণ করতে পারেন, 5000 কোটি টাকা, 25,000 কোটি টাকা, লক্ষ কোটি টাকা, কোনো সমস্যা নেই। কাকে দিচ্ছেন, কার প্রয়োজন, তাকে কি দেওয়া হচ্ছে? যে কৃষকের বলদ মারা গেছে, যে কৃষকের নতুন করে যন্ত্র কেনা দরকার, যে কৃষকের ভেজিটেবল লোকসান হয়েছে, সেইখানে ক্ষতিপূরণ করা দরকার, সেই কৃষক কি পাচ্ছে? সেই কৃষক তো পাচ্ছে না। এমন অর্থাৎ সেই কৃষক খুঁজে কৃষকের পেতে কাছে- আসলে কি করা উচিত, কি পদ্ধতি নেওয়া উচিত? কারণ আমরা দেখছি যে সারা দেশেই কৃষকরা রয়েছে এবং কারা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আসলে কিভাবে বিবেচনা করা হবে এবং সঠিকভাবে বিবেচনা করা সম্ভব? হ্যাঁ, ব্যাংক যদি টাকার ব্যবসা করে, টাকাটা যদি তার কাছে পণ্য হয়, তাহলে তাকে টাকা নিয়ে বিপণন করতে হবে, টাকা নিয়ে কৃষকের ঘরে ঘরে যেতে হবে। তারা কি যান কৃষকের ঘরে ঘরে? কৃষক দরজা দিয়ে ঢুকতেই পারেন না, ব্যাংকও যায় না। আমার কাছে মনে হয় যে আমাদের একটা জায়গা তৈরি করা দরকার, যে ব্যাংকগুলোকে কৃষকের দ্বারে দ্বারে যেতে হবে তাদের পণ্য বিক্রয় করার জন্য, অর্থাৎ ঋণ বিক্রয় করার জন্য, এবং কৃষকের ভেতরে সেই ভরসা দিতে হবে। ইদানিংকালে অনেকেই অনেক রকমের কাজ করছেন, আমরাও করছি। আমরা মনে করি একটা ভরসার জানালা খুলে দেওয়া দরকার, যাতে ব্যাংকের সাথে কৃষকের একটি আস্থার সম্পর্ক তৈরি হয় এবং ব্যাংকে একটা ভরসা নিয়ে যাবেন, কৃষক তাদের কাছে ভরসা পাবেন। এবং এরকম একটি বেতন তৈরি না করলে আপনি তো আসলে ঋণ দিতে পারবেন না। আপনি পরিসংখ্যানের হিসেবে কোটি টাকা ঋণ দিতে পারবেন, কিন্তু কৃষক পাবে না, কৃষকের কোনো অগ্রগতি হবে না। এটাই আমার কথা, যে কৃষকের কাছে যেতে হবে। কৃষকের কাছে যেতে হবে। আপনি বলছিলেন আমরাও চাই আসলে কৃষকের কাছে যাওয়া প্রয়োজন, কারণ আমরা দেখেছি যে করোনার প্রথম ঢেউ যেটি ছিল সেটা কিন্তু কৃষি খাত থেকে বড় ধরনের আমরা সাপোর্ট পেয়েছি এবং যার কারণে কিন্তু খাদ্য সংকট হয়নি এবং এখনো কিন্তু খাদ্য সংকট নেই। যে জানতে চাই দ্বিতীয় যেই ঢেউটি আসতে যাচ্ছে সেটি মোকাবেলা করার জন্য আসলে এখনই কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং কিভাবে কৃষকদেরকে আমরা বেনিফিটেড করে এগিয়ে যেতে পারি, ছোট করে উত্তর দিতেন। হ্যাঁ, আমি ছোট করে যেটা বলতে চাই, প্রথমত কৃষকের যে পণ্য উৎপাদনের পরিকল্পনা, সে পরিকল্পনায় যাতে কোনো রকমের ব্যাঘাত না হয়, সেক্ষেত্রে ব্যাংকে এবং সরকারকে নজর দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তারা যে উৎপাদন করবেন, সেই উৎপাদিত পণ্যটি যাতে বিপণন করতে পারেন, তার জায়গায় কোনো ব্যাঘাত যাতে তৈরি না হয়, সে নিশ্চয়তা দিতে হবে এবং কৃষকের কাছে টাকা যেতে হবে। আমি জানি যে আমার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমার মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছাতে হবে, কিন্তু খাদ্য যিনি উৎপাদন করেন তার কাছেও টাকাটি পৌঁছাতে হবে। এটি যদি আমি তৈরি করতে পারি এবং এখন থেকেই প্রস্তুতি নিতে পারি, গতবার ছিল অনেক রকমের ট্রায়াল এন্ড এরর, আমরা বিপণন করতে পারি নাই, অনেক ক্ষেত্রে সমস্যা হয়েছে, কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। আমাদের দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা যদি এই অভিজ্ঞতার আলোকে শিক্ষা গ্রহণ করে আমরা যদি সেই জায়গাটিকে যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে নিশ্চয়ই কৃষকরা গতবারের মতোই রোল প্লে করতে পারবেন। জনাব রেজাউল করিম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি বলছিলেন যে কৃষি খাতকে নিয়ে এবং কৃষকদের সুবিধা দিয়ে এগিয়ে যেতে হবে এই খাত নিয়ে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।